আগের ভিডিওতে তোমরা দেখেছিলে গ্যাসের আচরণের সম্বন্ধে দুটো ভিডিও, যেটা শেষ যেটা ছিল সেটাতে হচ্ছে যে কেলভিন স্কেল। কেলভিন স্কেলে তোমরা পেয়েছিলে যে বিজ্ঞানিক লর্ড কেলভিন সেন্টিগ্রেডকে টি ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে প্রকাশ করার জন্য একটা স্কেল বা থার্মোমিটার দিয়েছিলেন, যেটাকে আমরা প্রকাশ করতে পারি যে সেন্টিগ্রেডে যদি টি ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে কেলভিনে হবে 273 প্লাস টি, যেটাকে পরবর্তীকালে পরম উষ্ণতা বা টি দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা চার্লসের সূত্রকে আমরা এই পরম উষ্ণতার সাপেক্ষে প্রকাশ করব। লক্ষ্য করো, তোমরা চার্লসের সূত্র থেকে পেয়েছিলে ভিটি সমান V0 × 1 প্লাস টি বাই 273, অর্থাৎ উষ্ণতা 0 ডিগ্রি থেকে টি ডিগ্রি বৃদ্ধি করা হয়েছিল। সেই ক্ষেত্রে তোমরা এইটাকে যদি যোগ করে দেখো, V0 × 273 প্লাস টি বাই 273, 273 প্লাস টি একটু আগে আমরা দেখলাম যে ক্যাপিটাল টি, অর্থাৎ V0 × ক্যাপিটাল টি বাই 273, যেখানে V0 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড গ্যাসের আয়তন যেটা নির্দিষ্ট, এবং 273 এটিও একটি সংখ্যা যেটা নির্দিষ্ট। এবং তোমরা জানো যে চার্লসের সূত্রে যখন থাকে সেখানে চাপ এবং ভর স্থির হয়। তাহলে আমরা এখান থেকে কি পেতে পারি? ভি, আর আমরা ছোটটি লিখবো না, এখন ক্যাপিটালটি লিখতে পারি, যেখানে পরম উষ্ণতা দ্বারা প্রকাশিত হচ্ছে। আমরা একবার বলে নিই যে V0 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড গ্যাসের আয়তন, 0 ডিগ্রি থেকে টি কেলভিন বৃদ্ধি করাতে তার আয়তন হলো VT। তাহলে আমরা এই সমীকরণটাকে পরবর্তীকালে পরিবর্তিত করতে পারি, এইটা যদি ধ্রুবক রাশি হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি V ভ্যারিজাইজ T, অর্থাৎ তোমরা জানো যে x ভ্যারিজাইজ y থেকে যেমন x সমান ky হয়, অর্থাৎ সেই x সমান ky থেকে আবার যেমন x ভ্যারিজাইজ y লেখা যায়, ঠিক তেমনি VT ভ্যারিজাইজ ক্যাপিটাল T লেখা যায়। তাহলে আমরা কি পেলাম যে V ভ্যারিজাইজ T, যেখানে আমরা বলতে পারি যে তাহলে চার্লসের সূত্রকে আমরা পরম উষ্ণতার সাপেক্ষে আমরা কি বলতে পারি? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক, অর্থাৎ এটাই হলো পরম উষ্ণতার সাপেক্ষে চার্লসের সূত্র। এবার আমরা দেখে নিই যে এই চার্লস এবং বয়েলের সূত্রের কিভাবে সমন্বয় করা যায়। তোমরা নিশ্চয়ই জানো যে কয়েকটি চলমান রাশি যদি একটা রাশি আরেকটা রাশির সঙ্গে পরিবর্তিত হয় তখন অপর রাশিকে স্থির রাখতে হয়। ঠিক তেমনি আমরা দেখে নেব যে আমরা গ্যাসের ক্ষেত্রে দেখেছিলাম বয়েলের সূত্রে চাপের সঙ্গে আয়তনের পরিবর্তন, তখন কিন্তু উষ্ণতা স্থির ছিল। আবার চার্লসের সূত্রে দেখলাম আয়তনের সঙ্গে উষ্ণতার পরিবর্তন, সেখানে কিন্তু চাপ স্থির। এখন কিভাবে দেখি যে এরা যদি সবাই চলমান রাশি হয় তাহলে এরা কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত হয়, সেটাই হচ্ছে বয়েল এবং চার্লসের সূত্রের সম্বন্ধ। তার আগে আরেকবার দেখে নিই যে যেহেতু আমরা বয়েলের সূত্রে পেলাম, চার্লসের সূত্রে পেলাম V ভ্যারিজাইজ T, তাহলে যদি কোনো গ্যাসের প্রাথমিক আয়তন V1 এবং উষ্ণতা T1 হয় এবং সেটা পরিবর্তিত হয়ে অন্তিম আয়তন V2 এবং উষ্ণতা T2 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি V1 বাই T1 সমান V2 বাই T2, বা V1 × T2 সমান V2 × T1। এটি চার্লসের সূত্রের আমরা সমীকরণ হিসেবে ভাবতে পারি। তোমরা চার্লসের সূত্র থেকে পেলে V ভ্যারিজাইজ T যখন চাপ এবং ভর স্থির। আবার বয়েলের সূত্র থেকে আমরা আগে পেয়েছিলাম V ভ্যারিজাইজ 1/P যখন T এবং M স্থির। যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী V, P ও T পরিবর্তিত হলে আমরা লিখতে পারি V ভ্যারিজাইজ T × 1/P, বা V ভ্যারিজাইজ T/P সমানুপাতিক জন্য যদি আমরা তুলে নিই, একটা ধ্রুবক আছে V সমান KT/P, বা PV/T
এবং প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে এখানে কিন্তু ভর m স্থির ছিল এবং আছে, অর্থাৎ বয়েল এবং চার্লসের সূত্রে যে সাধারণ ধ্রুবক ভর সেটা স্থির, তাকে স্থির দেখে বাকি দিলে আমরা পরিবর্তন করলে pv/t সমান k এটা বলতে পারি। এটাকে আমরা চার্লস এবং বয়েলের সমানের সমীকরণ বলতে পারি। বা যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যেতে চাই, যে ধরো প্রাথমিকভাবে কোনো গ্যাসের চাপ ছিল P1, আয়তন ছিল V1 এবং উষ্ণতা ছিল T1, পরিবর্তিত হয়ে চাপ হলো P2, আয়তন হলো V2 এবং উষ্ণতা হলো T2। তাই প্রথম ক্ষেত্রে আমরা লিখতে পারি P1 V1/T1 সমান K, এবং একইভাবে P2 V2/T2 এটাও সমান K, অর্থাৎ P1 V1/T1 সমান P2 V2/T2 লেখা যায়, এবং এটি চার্লস এবং বয়েলের সমানের সমীকরণ। ঠিক আছে, এবার আমরা দেখে নেব কয়েকটি লেখচিত্র, যেখানে কিভাবে আমরা বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে আমরা একের সঙ্গে চাপের সঙ্গে আয়তন বা আয়তনের সঙ্গে উষ্ণতা ইত্যাদি ইত্যাদি পরিবর্তন দেখতে পারি। চার্লস এবং বয়েলের সমানের সমীকরণ থেকে পেয়েছিলাম pv/t সমান k বা pv সমান kT। দেখা গেছে বিভিন্ন গ্যাসের 1 মোল নিয়ে তাদের চাপ, আয়তন এবং উষ্ণতা এগুলো যদি মেপে দেখা যায়, এই সমস্ত গ্যাসের ক্ষেত্রেই আমরা একটু আগে সমীকরণ দেখলাম pv/t সমান k, এবং এই মানটি সব গ্যাসের ক্ষেত্রেই একই। সব গ্যাসের ক্ষেত্রে একই বলে এই ধ্রুবকটাকে পরবর্তীকালে পরিবর্তিত নাম দেওয়া হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক R। এবং মনে রাখবে এটা কিন্তু 1 মোলের জন্য। তাহলে 1 মোলের ক্ষেত্রে যে সমীকরণটা আমরা পেলাম সেটা কি হলো pv/t = R এবং pv সমান RT। এটিকেই আমরা বলবো 1 মোল আদর্শ গ্যাসের সমীকরণ। তাহলে 1 মোল আদর্শ গ্যাসের সমীকরণ যদি pv সমান RT হয়, তাহলে আমরা যদি n মোলের ক্ষেত্রে ভাবি, সেই ক্ষেত্রে সমীকরণটা কি দাঁড়াচ্ছে? 1 মোলের ক্ষেত্রে যা ধ্রুবক দাঁড়াবে তার n গুণ হবে n মোলের ক্ষেত্রে, অর্থাৎ তখন সমীকরণটা আমরা পাবো pv সমান nRT। এটাকে আমরা আরেকভাবে এই সমীকরণ প্রতিষ্ঠা করতে পারি যদি আমরা পরবর্তীকালে অ্যাভোগাড্রো সূত্র জেনে নিই। তাহলে চলো আমরা লেখচিত্র করার আগে অ্যাভোগাড্রো সূত্রটা জেনে নিই। বিজ্ঞানী অ্যাভোগাড্রো প্রথম একটা নির্দিষ্ট আয়তনের কতগুলি পাত্র নিয়েছিলেন। প্রত্যেকের আয়তন ধরে নাও একই। এই প্রত্যেকটি নির্দিষ্ট আয়তনের গ্যাসের মধ্যে একটাতে হাইড্রোজেন, একটাতে অক্সিজেন, একটাতে নাইট্রোজেন এবং আরেকটিতে অ্যামোনিয়া বা এই জাতীয় গ্যাস নিলেন, এবং প্রত্যেকটির চাপ এবং আয়তন একই করলেন। আয়তন তো একই আছে, আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটি গ্যাসের আয়তন 1 লিটার। 1 লিটার প্রত্যেকটি গ্যাসের মধ্যে প্রত্যেকটি গ্যাসের চাপকে তিনি একই করলেন, এবং একই করার পর তাদের উষ্ণতাকেও তিনি একই করলেন। উষ্ণতা একই করার পর তিনি পরীক্ষা করে দেখেছিলেন বা বুঝেছিলেন যে এদের প্রত্যেকটি পাত্রের মধ্যে একই সংখ্যক গ্যাসের অণু আছে, এবং এইটাকে যদি আমরা কোনো ভাষায় প্রকাশ করি তাহলে সেটা কিভাবে দাঁড়ায়? একই চাপ এবং উষ্ণতায় একই আয়তন সমস্ত গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান, যাকে আমরা অ্যাভোগাড্রো সূত্র নামে জানি। অ্যাভোগাড্রো সূত্রটা কি হলো তাহলে? একই চাপ এবং উষ্ণতায় সম আয়তন সমস্ত গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান। এখন আমি যদি প্রশ্ন করি যে একই চাপ ও উষ্ণতায় 1 লিটার গ্যাসের মধ্যে 1 লিটার হাইড্রোজেন যেখানে আছে সেখানে ধরো n সংখ্যক অণু আছে, তাহলে 2 লিটারের মধ্যে কত থাকবে? অবশ্যই একই চাপ উষ্ণতায়
যদি সেটা হাইড্রোজেন না হয়ে যদি অন্য কোনো গ্যাস হয়, ধরো কার্বন ডাই অক্সাইড, তাহলে দেখা যাবে সেটাও n এর 3 গুণ হচ্ছে। কারণ আমরা জানি যে আয়তন যত বাড়তে থাকবে তাতে চাপ এবং উষ্ণতা যদি একই থাকে, সব ক্ষেত্রে অণুর সংখ্যা কিন্তু পরপর আয়তন বাড়তে থাকলে তার অণুর সংখ্যা বাড়তে থাকবে। অর্থাৎ এই হচ্ছে অ্যাভোগাড্রো সূত্রের সংজ্ঞা। তাহলে এবার এটাকে যদি আমরা গাণিতিক সংজ্ঞা বা গাণিতিক আকারে প্রকাশ করি তাহলে কি বলছি? আয়তন যত বাড়তে আছে অণুর সংখ্যা বাড়তে আছে। তার অর্থ হলো কি? আয়তনের সঙ্গে অণুর সংখ্যা সমানুপাতিক যখন চাপ এবং উষ্ণতা কি থাকছে? স্থির থাকছে। তাহলে চাপ এবং উষ্ণতা স্থির থাকলে অণুর সংখ্যা ঠিক আছে। এবার কি তোমরা জানো যে অণুর সংখ্যার সঙ্গে মোলের সম্পর্ক আছে? 1 মোল যে কোনো গ্যাসের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। এবং এই অ্যাভোগাড্রো সংখ্যক অণু যার মান 6.022 × 10⁻23, যেটাকে আবার অ্যাভোগাড্রো ধ্রুবকও বলা হয়। তো এই মোলের তাহলে অণুর সংখ্যার সঙ্গে মোলেরও কিন্তু সম্পর্ক আছে। তাহলে আমরা যেমন ভাবে আমরা অণু ভাবতে পারি, তেমনি ভাবে এটাকে আমরা মোলেও ভাবতে পারি। অর্থাৎ চাপ এবং উষ্ণতা স্থির থাকলে যে কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক হয়। এবং এই 3টি শর্ত, বয়েলের শর্ত, চার্লসের শর্ত এবং অ্যাভোগাড্রোর শর্তকে আমরা কাজে লাগিয়ে কিন্তু আমরা একটু আগে যেমন আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ PV সমান nRT প্রকাশ করেছিলাম, ঠিক তেমনি এখান থেকেও আমরা প্রকাশ করতে পারি। চলো একবার খুব তাড়াতাড়ি দেখি। তোমরা নিশ্চিতভাবে জানো যে মোল এর সঙ্গে ভরের সম্পর্ক আছে, কারণ 1 মোল সমান আণবিক ভরের গ্রামে প্রকাশিত ভর। তার অর্থ যে যদি কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44 হয়, তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড এটা সমান কিন্তু কত গ্রাম হয়? 44 গ্রাম। তার অর্থ হলো এই যে মোলের সঙ্গে ভরেরও কিন্তু একটা সম্পর্ক আছে। তাই আমরা যখনই আমরা ভরের পরিবর্তন করতে চাইবো, মোলের পরিবর্তন করলেও আমরা এটা দ্বারা বুঝাতে পারবো। আমরা বলছিলাম যে চার্লস এবং বয়েলের সমীকরণকে আমরা চার্লস, বয়েল এবং অ্যাভোগাড্রো তিনটিকে আমরা সমন্বয় করব। বয়েলের থেকে আমরা কি পাচ্ছি? V ভ্যারিয়েজ 1/p যখন T ও M যা পরবর্তীকালে n এ বদলে গেল, n স্থির। চার্লস V ভ্যারিয়েজ T যখন P ও M অর্থাৎ n মোল সংখ্যা স্থির। অ্যাভোগাড্রো V ভ্যারিয়েজ n অর্থাৎ ভরের রূপ যখন চাপ ও উষ্ণতা স্থির। এখন যদি P, V, T ও N চলমান রাশি হয়, যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী কি লিখতে পারি? V ভ্যারিয়েজ T into 1/p into n বা V ভ্যারিয়েজ NT by P বা V সমান আমরা অলরেডি আগেই পেয়ে গেছি সার্বজনীন গ্যাস ধ্রুবক R into N into T by P বা PV সমান nRT। এই আমরা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ বলি, যা চার্লস, বয়েল এবং অ্যাভোগাড্রোর সমীকরণ থেকে আমরা পেতে পারি। এবং এখানে লক্ষ্য করো এই সমীকরণটি থেকে তুমি আর কি পেতে পারো? PV সমান nRT। এই সমীকরণে P হচ্ছে চাপ, V হচ্ছে আয়তন, N হচ্ছে মোল সংখ্যা, R হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক এবং T হচ্ছে উষ্ণতা। যেখানে
যদি কোনো গ্যাসের আণবিক ভর n, গ্যাসের পরিমাণ W হয়, তাহলে তার মোল সংখ্যা সমান হয় W/m, অর্থাৎ PV সমান আমরা লিখতে পারি W/m ইন্টু RT। এবার আমরা কিছু পরিবর্তন করব, যেখানে m এর জায়গায় v টাকে ডান দিকে নিয়ে আসবো, m টাকে বাম দিকে নিয়ে আসবো। তাহলে আমরা কি পাবো? Pm সমান W/v ইন্টু RT। W/v এটার অর্থটা কি? একক আয়তনে ভর, যেটাকে আমরা বলতে পারি ঘনত্ব, যাকে প্রকাশ করতে পারি রো। তাহলে और Pm সমান রো ইন্টু RT, বা রো সমান আমরা কি পাচ্ছি? Pm/RT। অর্থাৎ এটি হলো আদর্শ গ্যাসের সমীকরণ থেকে ঘনত্বের রাশিমালা, যেটা তোমরা অঙ্কের দ্বারা বা অঙ্কের হিসাব বের করতে পারো। এটাও আমাদের কাছে জানা থাকলো। চলে আসছে এবার কিভাবে আমরা এই সমীকরণকে কাজে রেখে লেখচিত্র করব। আমরা এবার লেখচিত্র দেখব। লেখচিত্র আঁকার ক্ষেত্রে তোমাকে কিন্তু কিছু কথা জানতে হবে। সেটা হচ্ছে, যদি লেখচিত্রে তোমরা জানো এই দিকটা x অক্ষ হয় এবং এই দিকটাতে y অক্ষ হয়, তাহলে সেক্ষেত্রে সাধারণভাবে লেখচিত্রগুলোকে প্রকাশ করা হয় কয়েকটি রূপে। y = mx + c, যেখানে m হচ্ছে প্রবণতা, x হচ্ছে চলমান রাশি, y একটি চলমান রাশি, c হচ্ছে y অক্ষের ছেদাংশ, এবং m এই প্রবণতা প্লাস হলে লেখচিত্র উপর দিকে ওঠে, মাইনাস হলে লেখচিত্র নিচের দিকে নামে। তোমাকে ভালো করে খেয়াল করতে হবে, যদি y = mx + c হয় তাহলে এই লেখচিত্রটি উপর দিকে হবে। আবার y = mx - c হলে তোমাকে মাথায় রাখতে হবে ধ্রুবকটা - c, লেখচিত্র উপর দিকে হবে। 1 নম্বর 2 নম্বর, এটি 1 নম্বর লেখচিত্র, এটি 2 নম্বর। আবার y = -mx + c হলে আমি আগেই বলেছিলাম লেখচিত্র m - 1 মানে নিচের দিকে নামবে, অথচ c ছেদাংশ প্লাস, এটা নিচের দিকে নামবে। এটাকে আমরা যদি 3 নম্বর বলি, এবং y = -mx - c হলে এটা যদি 4 নম্বর সমীকরণ হয়, সেই লেখচিত্র কিন্তু নিচের দিকে হয়। আবার y = mx হলে লেখচিত্র মূল বিন্দুগামী, 5 নম্বর, এবং y = -mx হলে যদি 6 নম্বর হয়, এটা কিন্তু মূল বিন্দু থেকে নিচের দিকে নামবে। যে আমাদের যে মূল সমীকরণ PV সমান nRT। আরেকটা সমীকরণ বলে নিই, যদি xy সমান ধ্রুবক হয়, এই লেখচিত্রটি হয় সমপরাবৃত্তীয়। আবার x সমান 5 বা y সমান 5 হলে, x সমান 5 হলে y অক্ষে সমান্তরাল। ঠিক একই রকম ভাবে x অক্ষের সমান্তরাল হবে। এই কথাগুলো তোমাদের কিন্তু জেনে নিতে হবে এবং মনে রাখতে হবে। এবার দেখে নাও যে তোমার মূল সমীকরণ PV সমান nRT, এখানে তুমি যার সঙ্গে তুমি সম্পর্ক করতে চাও, যদি তুমি p এর সাপেক্ষে t এর লেখচিত্র আঁকতে চাও, তাহলে তুমি প্রথমে বুঝে নেবে যে p এবং t চলমান রাশি, বাকি সবাই কিন্তু ধ্রুবক। তাই যে কোনো একজনকে y, যে কোনো একজনকে x ভাববে p এবং t কে, এবং বাকি সবাইকে ধ্রুবক যদি ভাবো, তাহলে PV সমান nRT সমীকরণে p সমান তুমি তাহলে কি লিখবে? n r/v ইনটু t। তাহলে এটা y, এটা x, অর্থাৎ এই অংশটি হচ্ছে mx। তাহলে তুমি বুঝতেই পারছো যে এই লেখচিত্রটি কোনটা x অক্ষ থাকবে, কোনটা y অক্ষে থাকবে। যেহেতু আমরা t টাকে x ধরেছি, তাহলে x অক্ষ বরাবর t, এবং যেহেতু আমরা p টাকে y ধরেছি, y অক্ষ বরাবর থাকবে p, এবং লেখচিত্র হবে y সমান mx। লেখচিত্র যেমন হয় মূল বিন্দুগামী, অর্থাৎ p এর সঙ্গে t এর লেখচিত্র হবে মূল বিন্দুগামী সরলরেখা। একই রকম আমরা দেখে নিতে পারি যে p এর সঙ্গে যদি আমরা v এর সম্পর্ক করি,
একটু ভালো করে সম্পর্কটা লক্ষ্য করো, পি এবং ভি, পি যদি এক্স ভাবি, ভি যদি ওয়াই ভাবি, আর তাহলে বাকি সবাই যদি ধ্রুবক হয়, তাহলে এক্স ওয়াই সমান ধ্রুবক কে, সেক্ষেত্রে আমরা কি লেখচিত্র পাবো? সমপরাবৃত্ত লেখচিত্র। তুমি যেদিকেই পি, যেদিকে ইচ্ছা ভি লিখতে পারো। এবং সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এটি কিন্তু বয়লের সূত্রের রূপ, তাই এটি হচ্ছে বয়লের সূত্রের লেখচিত্র। ঠিক আছে, আরেকবার দেখে নিই তাহলে চার্লসের সূত্রে লেখচিত্র কি হবে। কারণ চার্লসের সূত্রে তুমি কি পেয়েছিলে? কে কে চলমান রাশি, ভি এবং টি। তাহলে চলো একবার দেখে নিই চার্লসের সূত্রের লেখচিত্র। চার্লসের সূত্রে ভি এবং টি যদি চলমান রাশি হয়, তাহলে ভি সমান এন আর বাই পি ইন্টু টি। এখানেও তাই, ভি কে যদি আমরা ওয়াই ধরি এবং টি কে যদি এক্স ধরি, তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু এম এক্স লেখচিত্র, যেখানে আমরা কি বলতে পারি যে এই অক্ষ বরাবর টি, এই অক্ষ বরাবর ভি, এটিও মূলবিন্দুগামী সরলরেখা হয়। তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের লেখচিত্র আঁকতে পারি। বাকি কথা আমরা পরের ভিডিওতে জেনে নেব। সবাই একটু মন দিয়ে দেখে নেব।